লন্ডন থেকে দেশে ফিরছি প্রায় 5 বছর পর। এই 5 বছরে নিজের স্মৃতিগুলোকে মুছে ফেলতে চাই, মনে রাখতে চাই না সেই মানুষটাকে। ফ্লাইটটা অনেক আগে ছিল, বাসায় কাউকে কল করে জানানো হয়নি, আর চাইও না, কারণ যে মানুষদের জন্য আমার কাছের মানুষকে হারাতে হয়েছিল তাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। ও, আপনাদের পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি আদি। আমার বাবা এই শহরের মিলেনিয়ারের মধ্যে একজন, কিন্তু তার জন্যই আমার মানুষটাকে হারিয়েছি। তার তার প্রতি আমার হাজারো ঘৃণা, হতাশা ভর করে এখন। জীবনটা অদ্ভুত হয়ে গেছে এই অল্প বয়সে, যে এত কিছু হারাতে হবে কখনো ভাবতেও পারেনি। নিজের কাছে থাকার মতো প্রয়োজনীয় টাকা আছে, কারো কাছে হাত পাতার মানুষ আমি না। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি বাসা থেকে আম্মু কল করেছে। নাম্বারটা কোথায় পেলো বুঝলাম না, অবশ্য রৌদ্র দিয়েছে। কিছু না ভেবে কলটা ধরলাম। ওপাশ থেকে নরম সুরে বলে ওঠে, বাবা, তুই কেমন আছিস? জি, আই এম ফাইন। বাবা, তোর বাবার প্রতি আর কত রাগ করে থাকবি তুই? বাসায় ফিরে আয় বাবা। জীবনটা এত সহজ না। জীবনে কষ্ট মানুষের আসে যায়, কিন্তু যে একবার হারায় সে কখনো আসে না। আমাদের খান বংশের একমাত্র ছেলে তুই। আমাদের এত বড় বিজনেস, তোর বাবার পর এসব দেখার জন্য তুই ছাড়া কেউ নেই। এসব নিয়ে চিন্তা করি না। বাবা, তোর কি আমার কথা মনে হয় না? একটিবার কি আমাকে দেখতে আসবি না? যখন প্রয়োজন হবে। তোর বাবার লোক জেনে গেছে তুই দেশে ফিরেছিস, তাই সারা দেশে তোর বাপের লোক ছড়িয়ে রেখেছে তোকে খোঁজার জন্য। তুই ভালো করে জানিস, তোকে ফিরিয়ে আনার জন্য তোর বাবা সব কিছু করতে পারবে। মা, পৃথিবীর কোনো শক্তি আমাকে ওই পরিবারের কাছে নিয়ে যেতে পারবে না। যেদিন আমি তার কাছে মাত্র 10 লাখ টাকা চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দেয়নি। তার জন্য আমাকে আজ 5টি বছর কষ্ট পেতে হচ্ছে। তোর বাবা তার জন্য নিজেকে এখনো অপরাধী মনে করে। আর কোনো কথা বললাম না, কলটা কেটে দিলাম, কারণ ভালো লাগছে অতীতের কথাগুলো বলতে। এয়ারপোর্ট থেকে বের হব, তখনই কারোর সাথে ধাক্কা লাগে পায়ে। তাই তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা কাদায় পড়ে গেছে। এমনি শীতের সময়, তার উপর কাদায়। মেয়েটা তো রেগে ফায়ার। তখনই, শালা, তোর এত বড় সাহস, তুই এই অধরাকে রাস্তায় ফেলে দিস? দেখুন, আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি। মামা বাড়ির আবদার নাকি যে খেয়াল করি নাই ছেড়ে দেব এত সহজে? এমনি তো আমার সাদা পোশাক, তার উপরে তুই আমার কাদার মধ্যে ফেলে দিয়েছিস। দেখুন, আপনি কিন্তু মুখের ভাষাটা ঠিক করে বলুন। আমি কিন্তু ইচ্ছে করে আপনাকে। ওরে আমার লাখপুতির ছেলে রে, সে এসেছে আর বলছে আমি বাসা খারাপ করছি। নিজে যে একটা সহজ সরল মেয়েকে ফেলে দিয়েছে, তার হিসাব তো তার কাছে দেখছি না। দেখুন, আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করছেন। আপনার কিন্তু বাসাটা ঠিক করা উচিত। এই যে, আপনি কোন দেশের প্রিন্স যে আমি আপনার সাথে নরম গলায় সুন্দরভাবে কথা বলবো? এই অধরা চৌধুরী কখনো কারোর সাথে নম্র ভাষায় কথা বলেনি, আর আপনাকে তো মধুরতা দেখানোর প্রশ্নই আসে না। লিসেন, দেখুন, আমি আপনাকে আবার বলছি, আমি খেয়াল করিনি। কথাটা বলতে দেরি, দেখলাম মেয়েটা নিচ থেকে কাদা এনে আমার পুরো শরীরে বা শার্টে মেখে দিয়ে হি হি করে হেসে বলে উঠল, আমিও সরি, আমিও কিন্তু আপনার গায়ে কাদা মাখিয়েছি, খেয়াল করিনি, তাই না? সমান সমান, আপনি যেমন সরি বলেছেন আমিও সরি বললাম। মেয়েটার এমন ব্যবহারে মাথা পুরো হেট হয়ে গিয়েছে। কি করবো বুঝতে পারছি না। এয়ারপোর্টের সামনে, তাই বেশি কিছু বললাম না। ওখান থেকে সরে চলে আসলাম। পুরো শার্টে কাদা লেগে আছে। আগে প্রথমে শার্টটা পরিষ্কার করতে হবে, তারপর একটা হোটেলে যেতে হবে। না হয় হোটেলে গেলে অনেকে আবার অনেক কিছু ভাববে। এখন এমন অবস্থায় কোথায় যাওয়া যায়? তখনই সামনে দেখলাম একটা খোলা ট্যাপ আছে, তাই খোলা ট্যাপের কাছে গেলাম। ট্যাপের কাছে গিয়ে ব্যাগগুলো নিচে রেখে শার্টটা পরিষ্কার করতে যাব, তখনই কোথা থেকে একটা ছিনতাইকারী এসে আমার ব্যাগপত্র নিয়ে দিল দৌড়। আমি ওর পেছনে কিছুক্ষণ দৌড়ালাম, কিন্তু ধরতে পারলাম না। উফ শিট, এখন কি করব? ওখানে আমার ব্যাংকের কার্ড সহ সব কিছু ছিল। এখন তো আমার কাছে এমন টাকা নেই যে কোথাও ওঠার মতো। এত পরিমাণ রাগ হচ্ছে যে আমার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। কি করবো বুঝতে পারছি না। পকেটে মাত্র কয় হাজার টাকা আছে, এছাড়া আর কোনো উপায় নেই।
যা আছে কার্ডের মধ্যে। কার্ডটা তুলে টাকা তুলতে হবে, কিন্তু এখন তো আমাকে হোটেলে যেতে হবে। কোনো হোটেলে উঠতে হলে টাকার প্রয়োজন। কী করবো বুঝতে পারছি না, তাই ফোন বের করে রুদ্রকে কল করি। কিরে, তুই দেশে ফিরেছিস কিন্তু আমাকে একটা কল দিসনি? দেখ, তোকে আমি বলেছি আমার নাম্বার তুই অন্য কাউকে দিবি না, কিন্তু তুই কি করেছিস? আমার আম্মুকে সব কিছু বলে দিয়েছিস। এখন সে আমাকে এয়ারপোর্ট থেকে নামার পরেই কল দিয়েছে। তোর কি মনে হয় তুই দেশে ফিরলে কি তোর বাবা তোর খোঁজ নিতে পারবে না? এসব কথা বাদ দে, আমি একটা সমস্যার মধ্যে পড়েছি। এখন কি করা যায় সেটা বল। মানে বুঝলাম না, কি হয়েছে তোর? আরে আর বলিস না, তোর দেখে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে হালা হাসতে হাসতে বলতে লাগলো, বন্ধু, আমার শুনে অবাক লাগছে যে তুই ওই মেয়েটাকে কিছুই করলি না, এমনি ছেড়ে দিলি। জানি না, মেয়েটার সামনে কথা বলতে কেমন জানি নার্ভাস ফিল লাগছিল। এমনটা কখনো হয়নি, কিন্তু মেয়েটাকে সামনে দেখার পর এমনটা হয়েছে। এখন কি করা যায়? দাঁড়া, আমার একটা বন্ধু আছে, ওকে বলি কল করে। আমি তো লন্ডনে দেশে থাকলে অবশ্যই আমি তোকে আমার বাসায় নিয়ে আসতাম। রুদ্র কাকে জানি কল করে প্রায় 5 মিনিট পর একটা ছেলে একটা বাইক নিয়ে এসে বলে, ভাই আমি হচ্ছি ঈশান, রুদ্র ভাইয়ের ছোট ভাই। ভাই আমাকে কল করে সবকিছু খুলে বলেছে, আপনি আমার সাথে চলেন। ঠিক আছে চলো, কিন্তু এখানে থাকার মতো কোনো ভালো জায়গা আছে? দেখুন আপনার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনাকে কোনো ভালো জায়গায় কেউ থাকতে দিবে না। এখানে কোনো হোটেলে আপনি থাকতে পারবেন না। আমার মতে আমার একটা চাচার বাসা আছে, ওইখানে আপনি থাকতে পারেন। চাচার একটা মেয়ে আছে অবশ্য, তিনি আপনার বড়ই হবে, কিন্তু সাবধান, খুবই ডেঞ্জারাস। আমি তো ভয়েও ওই বাসায় যাই না, আপনি কিন্তু ওই বাসায় সাবধানে থাকবেন। কেন, তোমার চাচাতো বোন কি মানুষকে ধরে কামড়ে দেয় নাকি? বিষয়টা তা না, আসলে আমার আপুর দেখতে অনেক সুন্দরী, তাই আমার আপুর পেছনে হাজারটা ছেলে লাইন ধরে থাকে, কিন্তু আপু কাউকে পাত্তা দেয় না। কেউ যদি আপুর কাছে এসে প্রপোজ করে, তাহলে আপু তাকে এমন পিটানি দেয় যে আর 3-4 দিন বিছানা থেকে উঠতেই পারে না। তোমার কথা শুনে তো বোঝা যাচ্ছে তোমার চাচাতো বোন খুবই ডেঞ্জারাস। কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন এখন থাকার মতো একটা বাড়ি পেলেই হবে। আপনি আমার বাইকের পেছনে উঠুন, আমি আপনাকে চাচার বাসায় নিয়ে যাচ্ছি। আসলে আমার চাচা অসুস্থ, বেশি কোনো কাজ করতে পারে না, অফিস থেকে রিজাইন নিয়ে নিয়েছে ওনার হার্ট অ্যাটাকের পর। আমার চাচি সে অনেক আগে মারা গিয়েছে। আমার চাচা অনেক কষ্টে ওনার 2 ছেলে মেয়েকে মানুষ করেছেন। বড় মেয়ে পড়াশোনা শেষ করে একটা চাকরি খুঁজছে, কারণ আমার চাচার অনেক দাগ দেখা হয়ে আছে। ওনার উপরতলা খালি আছে, সেজন্য আপনাকে ভাড়া দিবে, কারণ এখন চাচার টাকার প্রয়োজন। নয় কাউকে ভাড়া দিতে উনি রাজি ছিল না। আর হ্যাঁ, একটা কথা, আপনাকে কিন্তু অ্যাডভান্স করে দিতে হবে। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। বাসাটা যদি আমার ভালো লাগে তাহলে আমি এখানেই থাকবো। সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। টাকা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি টাকা দিয়ে দিব। আমার কার্ডটা হারিয়ে গেছে, আমার কাছে এখন যা আছে তা দিয়ে ওনার বাসা ভাড়াটা আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তাহলে তো আর কোনো সমস্যাই নেই, সব সমস্যা মিটে গিয়েছে। তাহলে নেমে যান, বাসায় চলে এসেছি। বাড়িটা দেখতে সুন্দর না? আমার চাচার উপার্জন করে শেষ সম্পদ বলে কথা। উনি তিল তিল করে টাকা জমিয়ে এই বাড়িটা এত সুন্দর করেছেন, কিন্তু দর দেনার ফলে ওনার আজকে অনেক সমস্যার মধ্যে আছেন। বাসাটা ভালো করে লক্ষ্য করে দেখি, বাসাটা মোটামুটি ভালোই আছে, চলার মতো। এই শালা খাটাস বেদব বাদর হনুমান ছেলেটা আমার পুরো শরীরটাকে নোংরা করে দিয়েছে। এখন এভাবে আমি বাসায় যাবো কি করে, আর আমার বান্ধবীর সাথে দেখা করবো কি করে? তখনই হাতের ফোনটা বেজে ওঠে। কি রে, তুই কই? আমি সে কখন দাঁড়িয়ে আছি, কিন্তু তোকে তো খুঁজেই পাচ্ছি না। আরে বলিস না, এক শালা বাদর এসে আমার পুরো জামাটাকে নোংরা করে দিয়েছে, তাই আমি ভিতরে ঢুকতেই পারছি না। তুই বের হ। তুই ওখানে ওয়েট কর, আমি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আব্বু মনে হয় গাড়ি পাঠিয়েছে, আমি গাড়ি নিয়ে আসতেছি। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আর যার সাথে কথা বললাম সে কে তার পরিচয়টা দেওয়া লাগবে। আমি অধরা চৌধুরী, মা বাবার একমাত্র মেয়ে। আমার একটা পিচ্চি ছোট ভাইও আছে, ওর সাথে দুষ্টুমি করতে আমার খুব ভালোই লাগে, বিশেষ করে ওকে রাগাতে। দেখতে শুনতে তো আমি একদম নায়িকা ক্যাটরিনার মতো। না থাক, নিজের প্রশংসা নিজে করে লাভ কি? কারণ আপনারা তো ভালোই জানেন আমার পেছনে কত ছেলেরা লাইন ধরে থাকে। বাবার রাজকন্যা বলে কথা, তাই তো আমি মনে করি আমাকে কোনো একটা রাজকুমার এসেই নিয়ে যাবে। নিজের প্রশংসা করতে করতে বান্ধবীর কথা ভুলেই গেলাম। আমার বেস্ট ফ্রেন্ড, জানো সোনা ময়না, নাম তার নেহা। নেহার আমি একই কলেজে পড়াশোনা শেষ করেছি। আমরা দুইজনই সেই ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে দুইজন একসাথেই বড় হয়েছি। কিন্তু 5-6 বছর আগে নেহা আমেরিকায় পড়াশোনার জন্য চলে যায়। নেহার বাবা নামকরা বিজনেসম্যান, তাই তো নেহা আমেরিকায় গিয়ে
MBA-টা শেষ করেছে। নেহা এখন একজন ডাক্তার, কিন্তু আমি পড়াশোনা করতে পারলাম না, কারণ আমার আব্বুর হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে আমার আব্বু আর কোনো কাজ করতে পারে না। কোনো একভাবে পড়াশোনাটা শেষ করে এখন একটা চাকরি করছি, কারণ আব্বুর অনেক লোন পড়ে আছে। তখনই পিছন থেকে কারো ডাক আসলো। ওই পেতনি, এত ডাকি কানে শুনিস না? এ কি, তোর এমন অবস্থা হলো কি করে? তুই কি দিনগালা নাকি রে? তোকে তো সেই কলেই বলেছিলাম কিভাবে কি হয়েছে। আচ্ছা, ছেলেটা যে তোকে ধাক্কা দিয়েছে, ছেলেটা দেখতে কেমন রে? কুত্তি, তুই এসব কি বলছিস? তোর না বয়ফ্রেন্ড আছে, আর তুই না ভালো করে জানিস এই অধরা চৌধুরী কখনো কোনো ছেলেকে পাত্তা দেয় না। ও যেমনই হোক না কেন, তাতে আমার কি? না, তা ঠিক আছে, কিন্তু ছেলেটা দেখতে কেমন তা জানতে চেয়েছি, কারণ যেভাবে হয়েছে বিষয়টা একদম রোমান্টিক ফিল কিন্তু। চুপ করতে এখন। আর শুনলাম আঙ্কেল নাকি তোর বিয়ের অনেক আগে ঠিক করেছে। তুই তো ভালো করেই জানিস, আমি আমেরিকা থেকে যখন লন্ডনে গিয়েছিলাম তখন একটা ছেলের প্রেমে পড়ি। আর তুই তো ভালো করে জানিস আমাদের রিলেশনশিপ আজ 4 বছর হয়ে গেল। আমি ভালো করেই জানি তুই যে একটা পিচ্চি ছেলেকে ভালোবাসিস। তোর থেকে জুনিয়রটা আমাদেরকে আমাদেরকে কি ওকে রুদ্র ভাইয়া বলে রাখতে হবে? সরি, রুদ্র ভাই না, নাম ধরে তো বলা যাবে না, দুলা ভাই রাখতে হবে। তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে মশকরা করিস? আমার বয়ফ্রেন্ড রোমান্টিক আছে কিন্তু। থাক ভাই, আমার আর তোর বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলার প্রয়োজন নাই। এখন চল বাসায় যাই, তোকে পৌঁছে দিয়ে আসি। আরে আসি মানে? আব্বু আমাকে বলেছে আমি যেন বাংলো বাড়িতে কিছুদিন থেকে আসি, তাই তোকে নিয়ে আমি বাংলো বাসায় যাব। আর কিছুদিন পর তো দুলাভাই চলে আসবে, তখন আমাদের বিয়েতে তোকে সব কাজ করতে হবে। আরে দোস্ত, তোকে তো আমি বলেছি আমার এখন কোনোভাবেই বাসার বাইরে থাকা যাবে না, কারণ আব্বু অসুস্থ, ছোট ভাই আছে, ওদেরকে দেখাশোনা করতে হবে। তারপরে আমি জব খুঁজে পাচ্ছি না। আমি তো তোর পরিস্থিতির সম্পর্কে সব কিছুই জানি। আমি তো তোকে অনেক আগে থেকেই বলছি আমাদের অফিসে জয়েন হওয়ার জন্য, কিন্তু তুই তো আমাদের অফিসে জয়েনই হবি না। তুই কারোর করুণা চাসই না, তো আমি কি করব? তুই তো ভালো করেই জানিস এই অধরা কখনো কারোর সাহায্য নেয় না, নিজের মেহনতেই আমি সব কিছু করতে চাই। ভাই, আমার আর তোর নীতিবাজ কথা শোনার দরকারই নেই। তুই অর্থনীতিবাজ। এখন তুই গাড়িতে ওঠ। বাড়ির চৌকাঠের সামনে দেখলাম একটা লোক একটা চেয়ারের উপর বসে আছে। সামনে যেতে বৃদ্ধ লোকটা উঠে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ঈশান, উনি কে? ঠিক চিনতে পারলাম না তো। চাচা, আরে আপনি না বলেছিলেন আপনার উপরের রুমটা ভাড়া দিবেন ভালো ছেলে পাইলে? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু অধরা বারণ করেছে, ও ভাড়া দিতে চায় না। কারণ তো তুমি জানো এখানকার ছেলে পেলে কেমন, বাসায় একটা মেয়ে, তাই। আরে চাচা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আমি যাকে নিয়ে আসছি উনি আমার ভাইয়ের বন্ধু, উনি বাইরে থেকে এসেছে। ও, উনি থাকবে, কিন্তু ওনাকে দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে। তাহলে দেখুন আঙ্কেল, আমার আসলে ব্যাগপত্র সহ ছিনতাইকারী সব নিয়ে গেছে। আরে বেচারা, তুমি বাবা চিন্তা করো না। তুমি যেহেতু রুদ্রের বন্ধু হও, তাহলে আমার কোনো এই বাসাতে ভাড়া দিতে সমস্যা হবে না। তুমি উপরতলায় উঠে যাও। ওনার মুখে কথাটা শুনে মনে হয় হাত ছেড়ে বাঁচলাম, তাই পকেট থেকে টাকাগুলো বের করে ওনার হাতে দিলাম, কিন্তু উনি নিতে চাইল না। তারপরে অনেক জোর করে টাকাগুলো দিই আমি উপরে চলে আসলাম, কারণ এইখানে মুখ থেকে যা শুনেছি সব কিছু শুনে বুঝতে পেরেছি ওনারা এখন অনেক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। উপরে উঠে দেখলাম বাসাটা মোটামুটি চলে। আমি সব সময় লাক্সারি হোটেল থেকে এসেছি, হয়তো এখানে থাকতে দু একটু সমস্যা হবে, কিন্তু থাকতে থাকতে সব কিছু ঠিক হয়ে যাবে। জামা কাপড়গুলো রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে, কারণ সারাদিনে আজকে এখনও ফ্রেশ হওয়া হয়নি ভালোভাবে। চাচা আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আমার জন্য চিন্তা করি না রে বাবা, আমি তো চিন্তা করি মেয়েটার জন্য। মেয়েটা যা করছে আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি থাকুন তাহলে, আমি গেলাম। আর এমনি রুদ্র ভাইয়া আমাকে বলেছে ছেলেটা অনেক ভালো, ছেলেটা নাকি অনেক ধনী পরিবার থেকে এসেছে, কিন্তু আর বাসায় যেতে চায় না। ও আচ্ছা, ঠিক আছে। নেহা বাসার সামনে নামিয়ে দেয়। আমি গাড়ি থেকে নেমে বাসার দিকে হাঁটা ধরি। তখনই নেহা বলে ওঠে, অধরা, আমি তোকে একটা মেইল করব। মেইলটা তুই রাতে খুলে দেখিস। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন বাসায় গিয়ে ফ্রেশ হ, আমিও যাচ্ছি। আমার কি অবস্থা হয়েছে তুই তো সেটা দেখতেই পাচ্ছিস। ওকে, বাই, টাটা। শরীরটা পুরোপুরি নোংরা হয়ে গেছে। যখনই আমার ওই ছেলেটার কথা মনে পড়ে
তখনই রাগে শরীরটা আমার গরম হয়ে যায়। বাসায় প্রবেশ করতেই তখনই পিচ্চি ভাই বলে ওঠে, আপু, তোর এমন অবস্থা কি করে হলো? মনে হচ্ছে তোকে কেউ ধাক্কা দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। ওর কান ধরে বললাম, বড়দেরকে এমন হেনস্থ করতে তোর ভালো লাগে তাই না? যা পড়তে বস, এমন করার সময় হয়েছে তোর। কিরে আপু, তুই আমার এভাবে কান ধরছিস কেন? স্যার বলছি, আমি বুঝতে পেরেছি তুই ওই ছেলের সাথে পারিসনি, তাই মনে হয়। তুই কি করে বুঝলি যে আমি পড়ে গিয়েছি আর একটা ছেলে আমাকে ফেলে দিয়েছে? ওই যে তোর গা থেকে একটা পারফিউমের ঘ্রাণ আসছে। আর হ্যাঁ আপু, আমি তোকে সত্যি করে বলছি, যে ছেলেটার সাথে তুই ধাক্কা খেয়েছিস ওই ছেলেটা অনেক কোটিপতি হবে, কারণ যে পারফিউমের ব্র্যান্ডটা আমি পাচ্ছি এটা অনেক দামি একটা ব্র্যান্ডের। আমি যখন আমাদের কলেজে অনুষ্ঠান হয়েছিল তখন কলেজের সভাপতি এসেছিল, তখন ওনার গায়ে এমন পারফিউম ছিল। রাহুলের আবার কানটা টেনে বললাম, এই তোকে এত গবেষণা করতে হবে না, কি হয়েছে না হয়েছে আমি এখন দেখে নেব। তুই যা পড়তে বস, আমি যাতে এসে দেখি আমি যতদূর তোকে অঙ্ক করতে বলেছিলাম সবগুলো হয়ে গেছে। যাচ্ছি বাবা, তুই আমার কানটা তো ছাড়বে। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেলাম। স্নান করে বের হয়ে দোলটা জড়িয়ে ছাদে গেলাম। ফ্রেশ হয়ে ভাবছি একটু ছাদটা দেখে আসি কেমন, তাই ভেবে ছাদের উপরে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম অনেকগুলো ফুল গাছ লাগানো আছে। ফুলগুলো থেকে কেমন একটা মিষ্টি ঘ্রাণ আসতে লাগলো। আমার পরিবেশটা খুব ভালো লাগছিল। শীতের সময় গতকালকে বৃষ্টি হয়েছিল, তাই ছাদটা কেমন জানি একটু পিছলা লাগছে। পা টিপে টিপে হাঁটতে লাগলাম, কিন্তু না, যা ভয় পেয়েছি তাই হয়েছে। তখনই হঠাৎ করে পেছল খেয়ে নিচে পড়ে গেলাম। কিন্তু কী ব্যাপার, আমি যেন কিছু নরম কিছুর অনুভব করতে পারছি। ও মা গো, এই হাতি কোথা থেকে এলো? আমি শেষ বাবা গো। এই কেটে তুই? মেয়েটার চিৎকারে আমি মনে হচ্ছে আমার দুই কানটাই হারিয়ে ফেলেছি, আর কিছু শুনতে পারছি না। আমি ভালো করে তাকিয়ে দেখি মেয়েটা আর কেউ না। এয়ারপোর্টে আসার সময় যে মেয়েটার সাথে ঝগড়া লেগেছে, এই সেই মেয়েটা। তুই এখানে? তার মানে তুই আমার পিছন করতে করতে এখানে চলে এসেছিস? এই যে হ্যালো, আপনি কোন দেশের মহারানী যে আমি আপনার পিছু 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 করতে করতে এখানে চলে আসব? আয়নায় কখনো নিজের মুখ দেখেছেন? আপনাকে তো দেখতে হনুমানের একদম বইয়ের মতো লাগে। তুই আমার বাসায় এসে আমাকে হনুমান বলছিস? আজকে তোর খবর আছে। আগে বল তুই এখানে কি করে আসলি আর আমার বাসায় কিভাবে চিনলি? ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তুই আমার পিছু পিছু করে এখানে চলে এসেছিস তাই না? আমার কোনো ইচ্ছে নেই আপনার মতো এমন পেতনির পিছনে করে আসার। আমি ওপরের রুম ভাড়া নিয়েছি। কি ভাড়া মানে বললেই হলো নাকি? আমি ছেলেটার সাথে ঝগড়া করে যাচ্ছি, আমার খেয়ালই নেই যে আমি তলা ধরা অবস্থাতেই এখানে আছি। যখন মনে পড়েছে তখন আমি দৌড়ে লজ্জায় ওখান থেকে চলে যাই। ছি, কি লজ্জা! ছেলেটার আমার দিকে কীভাবে ডেভেলপ করে তাকিয়েছিল। রুমে এসে ড্রেস চেঞ্জ করে, আব্বু আব্বু কই তুমি, কোথায় গেলে? কেন মা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? তোমাকে না বলেছি বাসা ভাড়া দিতে না? আরে কি হয়েছে সেটা তো বলবি। আরে তুমি কাকে দিয়েছো? এই ছেলের সম্পর্কে তুমি কিছু জানো? না জেনে কাউকে কেন বাসা ভাড়া দিতে যাবে? আর আমি তো বরাবরই মারণই করেছি। আরে আমি তো বাসা ভাড়া নিতে চাইনি। নিশান্ত ছেলেটাকে নিয়ে এসেছে, আর ছেলেটা রুদ্রের বন্ধু। ছেলেটাকে দেখে আবার খুব ভালো মনে হয়েছে, আর ছেলেটাকে আমি বাসা ভাড়া দিয়েছি কারণ ছেলেটা অসহায়। ছেলেটা আসার সময় ছেলেটার ব্যাগ পত্র সহ সব কিছু নাকি ছিনতাইকারীরা নিয়ে চলে গেছে। এবারে তুমি কি একেবারে বাসায় উঠিয়ে দেবে নাকি? যাক মা, তুই রাগ করিস না, এমনিতেই ছেলেটা ভালো আছে। ভালো না, কচু। ওই ছেলেকে বলবে যে আমার সামনে না আসতে, বলে দিলাম। এটা বলে কচকচ করে ওখান থেকে চলে গেলাম। মেয়েটার আবার কি হলো, কখন যে কি হয় কিছুই বুঝি না। রুমে এসে ভাবতে লাগলাম, ছেলেটাকে দেখে আমার কেমন জানি না আমার স্বপ্নের মধ্যে যে একটা ছেলে আসতো সেই ছেলেটার মতো লাগে। সব থেকে অবাক করা কথা হলো, ছেলেটার সাথে আমি বেশি কথা বলতে পারি না, ওর চোখের দিকে আমি তাকাতেও পারি না। আপু প্রেমে পড়েছে, নতুন ওই ভাড়াটিয়া পোলা আপুর মন কেড়েছে। কি বললি তুই? কান দুটো ধরে বললাম। আরে আপু, তুই ছাড় আমাকে, লাগছে বলছি। আগে বল তুই কি বললি? আপু সত্যি করে তুই বলতো, তুই এখন মাত্র যে ছেলেটার সাথে ঝগড়া করে এলি, ওই সময় ওই ছেলেটার সাথেই তোর ঝগড়া হয়েছে কিনা? হ্যাঁ, সেই ছেলেটার সাথেই তো আমার ঝগড়া হয়েছিল, কিন্তু তুই কিভাবে জানলি? আপু এটা হচ্ছে ফার্স্ট লাভ মুভির মধ্যে দেখিস না, নায়ক নায়িকাদের যখন প্রথম দেখা হয় তার ঝগড়া দিয়ে শুরু হয়। আমি কিন্তু বেশ খেয়াল করেছি, তুই কিন্তু ছেলেটাকে কিছুই করলি না। অনেকক্ষণ ছেলেটা তোর দিকে তাকিয়ে রইল,
এমনকি তোর গায়ের উপরে পড়েও গেল। শুধু তুই ছেলেটাকে বকা দিলি, আর কিছুই করলি না। অন্য ছেলে হলে তো তুই এতক্ষণ ধরে 2-3টা লাগিয়ে দিতি। মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি ছেলেটাকে মারিনি। আপু, সত্যি বলতে ছেলেটা কিন্তু অনেক স্মার্ট সুইট আছে, তোর সাথে ভালো মানাবে, এটা বলে দিলাম তোর। আসলেই তো, ছেলেটাকে আমি কিছুই করলাম না। যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন তো ওই ছেলেটা আমার গায়ের উপরেই ছিল, কিন্তু আমি ছেলেটাকে থাপ্পড় বা আমার গায়ের উপর থেকে সরানোর কোনো চেষ্টাও করলাম না। আমি তো ছেলেটার চোখের দিকে তাকিয়ে রইলাম, যেন মনে হয়েছিল আমি আমার স্বপ্নের রাজকুমারের কাছে হারিয়ে গিয়েছি। তৎক্ষণাৎ সকালের ঘটনাটা মনে পড়তেই আবারও রাগ উঠে গেল। ওই শালার জন্যই তো সকালে আমার এত সুন্দর একটা ড্রেসটা নষ্ট হয়ে গেল। মেয়েটাকে দেখে আমার মনে হয় মেয়েটার মাথায় সমস্যা, কিন্তু তারপরও মেয়েটার মধ্যে কেমন জানি একটা অনুভূতি আছে। মেয়েটাকে দেখলে কেমন জানি আমার সেই মানুষের কথা মনে পড়ে যায়। পকেট থেকে ফোনটা বের করে গুগল ড্রাইভে ঢুকে সেই গ্রুপ পিকটা দেখতে লাগলাম। হ্যাঁ, আমার আর সেই পুরনো গ্রুপ পিক, যেখানের মধ্যে আছে আমি, আকাশ, রৌদ্র আর আমার সেই প্রিয় মানুষটি শ্রাবণী। আপনারা হয়তো জানেন না আমার অতীতের বিষয়টা। আজকে আপনাদের আমার সেই অতীতের বিষয়টা একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমি, আকাশ, রৌদ্র আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড। সেই ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমার বাবা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি কখনো বাবার টাকা পয়সা খারাপ ব্যবহার করতাম না। আমি খুব সাধারণ মানুষের মতো চলাফেরা করতাম, কিন্তু আমার বাবা এগুলো পছন্দ করতো না, কারণ আমরা ছিলাম খান বংশের পরিবার। আমাদের খান বংশের মধ্যে কখনো কেউ এমন ছিল না, সবাই ছিল একদম ভিআইপিদের মতো। রুদ্র, আকাশ ওদের বাবা ছিল আমাদের বিজনেসের ছোট একটা শেয়ারের মধ্যে। যা বলতে গেলে আমরা যদি কখনো ওদেরকে না করি তাহলে ওরা মাটিতে বসে যাবে। কিন্তু আমি কখনো ওদেরকে আমার আসল পরিচয়টা দিইনি, কারণ আমি সবসময় ওদের কাছে সাধারণ মানুষের মতো চলাফেরা করতাম। এই বিষয় নিয়ে আমার বাবা অনেক সময় আমাকে অনেক বকাঝকা করতো, কিন্তু আমি তাদের কোনো কথাই শুনতাম না। আমি নিজের মতোই চলাফেরা করতাম, যদিও আমি সবসময় দামি পোশাক এবং কি ভালো ব্র্যান্ডের জিনিসই পরতাম, কিন্তু কাউকে বসে দিতাম না। একদিন হঠাৎ একটা মেয়ে আমাদের গ্রুপে জয়েন হয়। মেয়েটার নাম ছিল শ্রাবণী। মেয়েটাকে আমি প্রথম থেকে ভালোবেসে ফেলি। মেয়েটা ছিল অনেক গরিব, তারপরও এত কিছু সত্ত্বেও আমি মেয়েটাকে প্রপোজ করে ফেলি। মেয়েটা আমার সম্পর্কে কিছু জানতো না, তারপরও মেয়েটা আমাকে ভালোবাসে। শ্রাবণীকে কখনো আমি আমার আসল পরিচয় দিইনি। আমার বাবা সব সময় আমার পিছনে বডিগার্ড দিয়ে রাখতো, কারণ আমার বাবার অনেক শত্রু ছিল। আমি যে শ্রাবণীকে ভালোবাসি কথাটা আব্বুর কানে চলে যায়। আব্বু জানতে পারে মেয়েটা অনেক গরিব, মেয়েটা বস্তি থেকে এসেছে। তখন বাবা আমার বিয়ে ঠিক করে ফেলে, কিন্তু সে বিয়েতে আমি রাজি ছিলাম না, তাই বাসা থেকে চলে আসি। তখন আব্বু আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু তারপরও আমি শ্রাবণীকে কখনো বলিনি আমার বিষয়টা। এর মধ্যে আমার সব বন্ধুগুলো আমার আসল পরিচয় জেনে যায় এবং আমার সব কিছু শুনে ওদের মন খারাপ হয়। একদিন কলেজে আসতেই দেখলাম শ্রাবণী নেই। ভাবলাম হয়তো অন্য কোথাও গিয়েছে। কল দিলাম, ধরলো না। আর 2 দিন ধরে কোনো খোঁজ নেই। বিষয়টা কেমন জানি লাগতে শুরু করলো। আব্বু শ্রাবণীর আবার কোনো ক্ষতি করে ফেললো না তো? কথাটা মনে আসতেই বুকটা কেমন জানি কেঁপে উঠলো। স্টোর থেকে শ্রাবণীর বাসার অ্যাড্রেসটা নিয়ে ওর বাসায় যাই। ওর বাসায় যেতে ওর মা বাবার কাছ থেকে শুনতে পারি ওকে হসপিটালে ভর্তি করেছে। ওর মা বাবা মুখে যে কথাটা শুনি, সে কথাটা শোনার পরে আমার মনে হয় পুরো দুনিয়াটা উল্টে যাওয়ার মতো অবস্থা। কারণ শ্রাবণীর নাকি ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন। যদি এই টাকাটা 3 দিনের ভিতরে না জোগাড় করতে পারি তাহলে শ্রাবণীকে আর বাঁচানো সম্ভব না। অলরেডি 2 দিন হয়ে গেছে, আর মাত্র 5 ঘন্টা আছে। এর ভিতরে যদি টাকা জমা না দিতে পারি তাহলে শ্রাবণীকে বাঁচানো সম্ভব না। শ্রাবণীর মা বাবার মুখে এমন কথা শুনে তো আমার পুরো দুনিয়া ওলট পালট হয়ে গেল। ওনারা এইসব কি বলছে? না, আমি কখন আমার শ্রাবণীকে মরতে দেব না। কি করব এখন? কাউকে ফোন দেওয়ার সময় নেই। আমি সোজা চলে গেলাম আব্বুর কাছে। আব্বুর কাছে গিয়ে পা ধরে কান্না করতে করতে বলেছিলাম আমার 10 লক্ষ টাকা প্রয়োজন, নয়তো আমার শ্রাবণীকে বাঁচাতে পারবো না। কিন্তু আমার আব্বু আমার কোনো কথাই শুনলো না। আমার থেকে মুখ ফিরিয়ে চলে গেল উনি ওনার মিটিংয়ে। তখনই আকাশ কল করে বলে শ্রাবণী আর নেই। কথাটা শোনা মাত্রই আমি অজ্ঞান হয়ে যাই। তখনই সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফিরতে দেখলাম আমি হসপিটালে। এরপরে আকাশের মুখ থেকে শুনতে পারি শ্রাবণীকে দাফন করে দেওয়া হয়েছে। আমার মনে হয় কলিজাটা আমার ফেটে যাওয়ার মতো অবস্থা।
আকাশের মুখে কথাটা শুনে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। এরপরে সব বিচ্ছেদ ছেড়ে আমি লন্ডনে চলে আসি। আজ লন্ডন থেকে ফিরেছি 5 বছর পর। অনেকটা রাত হয়ে গেছে। সেই দুপুরে খেয়েছি, এখনো পেটে কোনো খাবার যায়নি। ব্যাংকের কার্ডটা যে ওঠাবো তারও কোনো উপায় নেই, কারণ সকাল ছাড়া ব্যাংক খুলবে না। হাতে যে কিছু টাকা ছিল সে টাকাগুলো আঙ্কেলকে দিয়ে দিয়েছি। এখন যে বাইরে থেকে খাবার অর্ডার করব, হাতে তেমন টাকাও নেই। অধরা মা, বলছি ছেলেটা সেই দুপুরে এসেছে কিন্তু এখনো কিছু খায়নি মনে হচ্ছে। ছেলেটার ব্যাগপত্র টাকা সহ সব কিছু ঢাকাতে ছিনতাই করে নিয়ে চলে গিয়েছি। ছেলেটা কিছু খায়নি, তাতে আমি কি করব? বলছি কি, ছেলেটাকে কিছু খাবার বেড়ে দে না, মনে হয় রাতে না খেয়ে শুয়ে পড়েছে। দেখো আব্বু, তুমি এত আদিক্ষেতা দেখাতে এসো না। তুমি খাও, ওর চিন্তা তোমাকে করতে হবে না। না, আমি বলছিলাম খাবার তো অনেকগুলোই আছে, তাই ছেলেটাকে যদি একটু দিয়ে আসতি। ঠিক আছে রাহুল, তুই খাবারটা উপরে ওই লোকটাকে দিয়ে আসিস। এটা বলে আমি নিজের রুমে চলে গেলাম। মেয়েটার আবার এমন কি হলো? ছেলেদের সাথে কিছু হয়েছে নাকি? ছেলেটার কথা বললে এমন রেগে যায়। আরে আব্বু, তুমি জানো না সকালে ওই ঘটনার জন্য আপু রেগে আছে। তুমি তো বিষয়টা কিছুই জানো না, তাহলে তোমাকে সব কিছু খুলে বলি। ও আচ্ছা, আমি ভাবলাম আর কি হয়েছে ওই ছেলেটার সাথে যে এমন করছে, তাহলে বিষয়টা এমন। খালি পেটে শুয়ে আছি, তাই ঘুম আসে না। তখনই বাইরের দরজাটা কেমন শব্দ করতে লাগলো। দেখলাম মনে হয় কেউ বাইরে থেকে দরজাটা নক করছে। দরজাটা খুলে দেখলাম একটা পিচ্ছি ছেলে দাঁড়িয়ে আছে, হাতে তার খাবারের বাটি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো, কিন্তু তুমি কে? ভাইয়া, আমি হচ্ছি রাহুল। আসলে আপনি ওই সময় এয়ারপোর্টে আসার সময় যে মেয়েটাকে ধাক্কা দিয়েছেন, সেই মেয়েটা হচ্ছে আমার বোন। আমার বোন কিন্তু ভীষণ রাগে। আপনার ভাগ্য ভালো যে আমার আপুর হাতে আপনার কিল খুশি পড়েনি। কেন, তোমার আপু কি ডাকাত নাকি জঙ্গলি যে আমাকে মারতে আসবে? তার থেকেও বেশি। কিরে রাহুল, তুই এখনো উপর রুমে কি বলছিস? তুই কি এখনো নিচে আসলি না? প্লিজ ভাইয়া, আপনি কিন্তু আপুকে এইসব বলবেন না। আমি যে আপনাকে বলেছি, নয়তো আমার কান আর রাখবে না, টেনে টেনে হনুমানের মতো লম্বা করে ফেলবে। আপনি খাবার খান, আপু আপনাকে খাবার বেড়ে দিয়েছে। কথাটা বলে রাহুল দৌড়ে নিচে চলে যায়। আমি ওর এমন কাণ্ড দেখে একটু মুচকি হাসি দিলাম। ভাবছিলাম কিছু খাবো না, কিন্তু ক্ষুধাটা প্রচুর লেগেছে, তাই এত কিছু না ভেবে বাটিটা খুললাম। ঘ্রাণে মনে হয় আমার ক্ষুধাটা আরও দ্বিগুণ বেড়ে গেল। খাবারটাকে খুব তৃপ্তি সহকারে খেলাম। খাবারটা মনে হয় ওই অধরা মেয়েটাই রান্না করেছে। অবশ্য মেয়েটা আমার সিনিয়র হলেও ওর চরিত্র বাচ্চাদের মতো। খাবারটা খেয়ে শুতে যাব, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখলাম একটা আননোয়ার নাম্বার। প্রথমবার কলটা ধরলাম না, বেশ কয়েকবার দেওয়ার পর রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, দেখো আদিত্য খান, আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি। প্রথমত, আমি তোমার সাথে যা করেছি হয়তো অন্যায় করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। আর এখন আমি তোমার কাছে যা বলতে চাচ্ছি সেটা হলো, তোমাকে এই খান বংশের পরিবারের মধ্যে চলে আসতে হবে। কারণ আমার পরে এই খান বংশের মধ্যে তুমি একমাত্র ছেলে, যে কিনা আমার এই সম্পত্তির একমাত্র হকদার তুমি। আমার এখন বয়স হয়ে গেছে, তাই আমি এত বড় ব্যবসা বাণিজ্য সামলাতে পারবো না। তাই তোমাকে সব কিছুর দায়িত্ব নিতে হবে। এই পুরো শহরের মধ্যে সব থেকে ধনী পরিবার যদি হয়ে থাকে, সেটা হচ্ছে এই খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তাদের উপরে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। যত ছোটোখাটো বড় বিজনেস আছে, সবাই এই খান গ্রুপ ইন্ডাস্ট্রিজের মধ্যে কাজ করে। আপনি ভালো করে শুনুন, মিস্টার খান গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক ইরফান খান। আমি কারো পোষা কুকুর না যে আমাকে যা বলা হবে আমি তাই করব। আমি কারো পুতুল না যে আমাকে যেভাবে নাচানো হবে আমি সেভাবেই নাচব। আমারও খান পরিবারে রক্ত পড়েছে, আমারও রাগ জিদ এবং অভিমান আছে সবার মতো। আপনি 7 বছর আগে আমার সাথে যা করেছেন তা আমি 7 জন্ম ভুলতে পারবো না। আর বাড়িতে ফিরে তো দূরের কথা, আমি কখনো আপনার কাছে আসার চেষ্টাও করব না। দেখো আদিত্য খান, তোমাকে আমি একটা কথা বলে দেই। আমি ইরফান খান যা ইচ্ছে তাই করতে পারবো। আমি চাইলে তোমার আপন মানুষের ক্ষতি করে ফেলতে পারবো। যারা তোমার কাছের মানুষ তারা তোমার সব সময় সাথে থাকবে, তাই তোমাকে আমি সময় দিচ্ছি ভাবতে। কথাটা বলে আব্বু কলটা কেটে দেয়। আমার আর হারানোর মতোই কোনো জিনিসই নেই যে আমার হারানোর ভয় থাকবে। আমার হারানো যা জিনিস তা তো আমি হারিয়ে ফেলেছি। এখন আমার শুধু জীবনটাই বাকি আছে।
আর কিছু না ভেবে শুয়ে পড়লাম। ওই শালা বাদরের জন্য আমার আগামীকালকে ওই ড্রেসটা পরে আর অফিসে ইন্টারভিউ দেওয়া হবে না। কিন্তু ছেলেটার কথা মনে পড়লে আমার কেমন জানি হাসি পায়। অবশ্য ছেলেটা দেখতে অতটা খারাপ না, কেন জানি না আমার সেই স্বপ্নের রাজকুমারের মতো মনে হয়। খোঁচা খোঁচা দাড়ি, গোলগাল চেহারা, ফর্সা মুখে লাজুক ভাব, আর হাসলে মুখটা কেমন যেন টুলু হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই কখন যে কোলবালিশটা জড়িয়ে ধরে নিচে পড়ে গেছি তার কোনো খবরই নেই। তখন পিছন থেকে, কিরে আপু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে না ঘুমিয়ে কোলবালিশটাকে জড়িয়ে ধরে নিচে এমন গড়াগড়ি কেন করছিস? রাহুলের কথায় আমার হুঁশ আসে। তখনই রাহুলকে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দিই। আপু, আমি কিন্তু সত্যিই বলছি, তুই সত্যি সত্যি কিন্তু ওই ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিস। এই, তুই যাবি? তুই জানিস না ওই ছেলেটা আমার জুনিয়র হবে? তো কি হয়েছে? জুনিয়র হলে 1 বছরের জুনিয়র হবে, কিন্তু আমি সত্যি বলছি যে আমার আপু কোনো ছেলেকে পাত্তা দেয় না, সে কিনা একটা ছেলের কাছে কাবু হয়ে গেল। রাহুলের গাল টেনে আমি ওকে রুম থেকে বের করে দিয়ে বললাম, আর যদি একটা কথা উল্টাপাল্টা বলিস না তাহলে কিন্তু তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। বিছানায় আসতেই দেখলাম ফোনের মধ্যে একটা নোটিফিকেশন। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই দেখলাম একটা মেইল আসছিল। আসলে আমি চাকরির জন্য অনেক জায়গায় ট্রাই করছিলাম, আবার বেশ অনেক জায়গাতে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু কোথাও আমার ভালো চাকরি হয়নি, কারণ ঘুষ ছাড়া কোথাও ভালো চাকরি পাওয়া যায় না। মেলটা খুলতেই আমি খুশিতে লাফ দিয়ে উঠলাম, কারণ মেলটা এসেছে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে। আমার যে কি আনন্দ লাগছে সেটা আমি বলে কখনোই বোঝাতে পারবো না। তাই খুশিতেই নেহাকে কল দিয়ে বললাম, কি রে অধরা, এত রাতে কল করেছিস? তুই তো এত রাত ধরে জেগে থাকিসই না, আজকে দেখি এত রাতে কল করলি। আরে দোস্ত, একটা খুশির খবর আছে। কি খবর? আমি যে গত 6 মাস আগে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম না খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মধ্যে, আজকে তার সফল হয়েছে। ওরা আমাকে আগামীকালকে ইন্টারভিউয়ের জন্য যেতে বলেছে। ওদের নাকি একটা অ্যাকাউন্টিং ম্যানেজারের প্রয়োজন। আমার যতটুকু জানা, খান গ্রুপ ইন্ডাস্ট্রিজ হচ্ছে শহরের সব থেকেই বড় বিজনেসম্যান, সবাই তাদের আন্ডারেই কাজ করে। তুই অফিসের কথা বললি, ওটা ওদের 100%-এর মধ্যে 0.1 এর মধ্যেই পড়ে, কিন্তু ওইখানে জব পেতেও হাজার মানুষের ভিড় লেগে যায়। এর মধ্যে তুই একজন। তুই কি জানিস তুই যে মেয়েটা পেলি সেই মেয়েটির মধ্যে কম করে হলেও 10,000 লোক আছে। এর 10,000 লোক এর থেকে একজনকে ওরা সিলেক্ট করবে। তা জানি না, যদি আমার কপাল ভালো থাকে তাহলে চাকরিটা পাবো, আর জবটা পেলে আমার হয়তো বা সব দিকদিকল ঠিক হয়ে যাবে। লোন পরিশোধ করতে সুবিধা হবে, কারণ লোনটা দিনে দিনে না বেড়েই যাচ্ছে। যে কোনো মুহূর্তে লোনের লোকেরা এসে অনেক কিছু বলতে পারে, আর আমি চাই না আব্বু এগুলো কথা শুনে আবার অসুস্থ হয়ে যাক। ঠিক আছে, বেস্ট অফ লাক। যদি চাকরিটা হয় তাহলে কিন্তু ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে। এটা বলেই কলটা কেটে দিয়ে নেহার কথায় মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আগে চেষ্টা তো করি, যদি চাকরিটা হয়েই যায় তাহলে ভালোই হবে। এসব কিছু আর চিন্তা না করে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে হাতে ঘড়িটা চেক দিয়ে দেখলাম ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আজকে যে ব্যাংকে যাওয়ার কথা তা তো ভুলেই গেলাম। তাই ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, কারণ ব্যাংকে যাওয়া লাগবে। ব্যাংকের কার্ডটা নিয়ে আসতে হবে, নয়তো আজকে নাস্তা তো দূরের কথা, দুপুরে খাবারটাও খাওয়া হবে না। নিচে নেমে বাইরে যাব, তখন এই কারোর সাথে ধাক্কা লাগে। উফ গো, মরে গেলাম গো। এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, এমনিতেই দেরি হয়ে গেছে। সব জায়গায় আপনার জন্য আমার একটা না একটা সমস্যা লেগেই থাকে। কেন যে আপনার মুখটা দেখতে হয়েছে? দেখুন, আপনি শুধু শুধু আমার সাথে ঝগড়া করছেন, আমি খেয়াল করিনি। আপনি তো দিনে চোখে দেখেন না, তা তো আমি ভুলেই গিয়েছিলাম। মেয়েটা আমার বুকের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। নিচ থেকে উঠে কথাগুলো বলতে থাকে। মেয়েটা আর কেউ না, অধরা। অধরা হন্তদন্ত হয়ে কোথায় যেন যাওয়ার পথে আমার সাথে ধাক্কা লাগে। ছেলেটাকে এক গাধা কথা শুনিয়ে দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। আজকে যে আমার ইন্টারভিউ দেওয়ার কথা, কিন্তু মনে হয় দেরি হয়ে গিয়েছে, কারণ ইন্টারভিউ 11টায়। সময় হাতে আছে মাত্র 25 মিনিট। কি করব বুঝতেই পারছি না। অনেক কষ্টে পৌঁছালাম অফিসে। এখন ভালোভাবে ইন্টারভিউটা হলেই হয়। একজন একজন করে অফিসে ডাকছে আর বের হচ্ছে। বাবা, কত লোক এসেছে ইন্টারভিউ দিতে, আর আসবেই বা না কেন? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলে কথা। এখানে মানুষ জব পাওয়ার জন্য পুরো পাগলই হয়ে থাকে। বাসা থেকে বের হব, তখন পেছন থেকে রাহুল ডাক দিয়ে বলে ওঠে, ভাইয়া, আপু তোমার জন্য নাস্তা বানিয়ে রেখেছে, খেয়ে যাও।
বেশ অবাক হলাম যে মেয়েটার সাথে আমার সবসময় ঝগড়া লেগে থাকে সেই মেয়েটা আমার জন্য নাস্তা বানিয়ে রেখেছে। অবাক তো হওয়ারই কথা। বাবা, তুমি আমার মেয়েটার কথা কিছু মনে করো না। আসলে আজকে ওর ইন্টারভিউ তো, তাই হয়তো দেরি হয়ে গিয়েছে। মেয়েটা সকালে উঠে আমার বাসার সব কাজ করে এরপরে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল, তাই তোমার সাথে এমন ব্যবহার করেছে। আমার মেয়েটা এমনই, অনেক ভালো এবং লক্ষ্মী মেয়ে। ভাইয়া, আমার আপু এমনি অনেক ভালো। ওনার মনটা খুবই নরম। তোমার জন্য নাস্তা বানিয়েছে, তুমি খেয়ে যাও, নালে আপু আবার মন খারাপ করবে। আঙ্কেলের কথা শুনে আর কিছু বললাম না, সোজা টেবিলে বসে নাস্তা খেয়ে বের হয়ে গেলাম। ব্যাংকের উদ্দেশ্যে যাওয়ার সময় একটা ট্যাক্সি ভাড়া করে নিলাম। ট্যাক্সি করে যাচ্ছি আর মনের অজান্তে ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মেয়েটার সাথে প্রথম দেখা, এরপরে ঝগড়া, এগুলোর কথা ভাবতেই মুখের কোণের মধ্যে একটু হাসি চলে আসলো। কারণ মেয়েটার বাচ্চা স্বভাবগুলো আমার কাছে কেমন জানি না খুবই অদ্ভুত লাগতে শুরু করলো। আমি কি মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না না, এটা কি করে হতে পারে? আমার জীবনে কখনো কোনো মেয়ে আসতেই পারে না। আমি যে শ্রাবণীকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না। আমি আমার শ্রাবণীর জায়গায় অন্য কাউকে দিতে পারবো না, এটা আমি ভাবতে পারি না। কিছুক্ষণ পরে একজন ডাক দিয়ে বলল, অধরা চৌধুরী, আপনার ইন্টারভিউ দেওয়ার সিরিয়াল এসেছে, ভিতরে প্রবেশ করুন। ইন্টারভিউ অনেক জায়গায় দিয়েছি, কিন্তু এবার অনেক একটা বড় কোম্পানিতে দিতে যাচ্ছি। জানি না হবে কিনা, তারপরও চেষ্টা করতে ক্ষতি কি। ভিতরে প্রবেশ করতে দেখলাম একটা লোক বসে আছে। উনি মনে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে। বয়স 30 বা 35 হবে। আমি ভিতরে প্রবেশ করতে লোকটা কেমন জানি চোখগুলো বড় করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার চাহনির মধ্যেই কেমন জানি একটা নোংরা ভাব লেগে আছে। আমি আসার সময় খেয়াল করলাম সবার শেষে আমার ইন্টারভিউ ছিল, আর বাকি সবাই চলে গিয়েছে। ভেতরে আমি আর ওই লোকটা ছাড়া আর কেউই নেই। ব্যাংকে প্রবেশ করে কার্ডটা নিতে যাব, তখনই ব্যাংকের কর্মকর্তা বলে ওঠে, আধার কার্ডটা এক্সপায়ার করে দেওয়া হয়েছে। আধার কার্ডটা দেওয়া হবে না, কারণ আপনার কার্ডটা আপনার বাবার নামে জারি করা। টাকা আপনার হলেও আপনি টাকাটা পাবেন না। কথা শুনে প্রচুর পরিমাণ রাগ ওঠে, কিন্তু কিছু করার নেই। এরপরে অবশিষ্ট আমার কাছে টাকা ছিল অন্য কার্ডে। ওই কার্ডটা থেকে টাকাগুলো তুলে নিয়ে, কারণ কিছুদিন তো চলতে হবে। ব্যাংক থেকে বাইরে এসে দেখলাম অনেকগুলো গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। সামনে দেখলাম একজন পরিচিত মুখ। সে আর কেউ না, আমার বাবা, ডান হাত জাফর খান। আমাকে দেখে আমার কাছে এসে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, ছোট সাহেব, আপনি তো জানেন আপনার বাবা চাইলে সব কিছুই করতে পারে। এমন কোনো কাজ নেই যে আপনার বাবা করতে পারে না। তাই ভালোই বলছি, আপনি খান গ্রুপ ইন্ডাস্ট্রি চলে আসুন, সব কিছু দেখাশোনা করুন, সব কিছুর হাল ধরুন, কারণ আপনি ছাড়া আর কেউই নেই। দেখো জাফর খান, আমি একবার বলে দিয়েছি যে ওই খান গ্রুপে আমি আর কোনোদিনও ফিরবো না। আমার প্রয়োজন নেই এখন আধিপত্য দিয়ে আমি আমার প্রিয় মানুষটাকেই বাঁচাতে পারলাম না। ছোট সাহেব, আমি আপনাকে শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি যেভাবে এখন ফিরে আসলেন, আবার না হয় আপনাকে এভাবে কবে ফিরে আসতে হয় তা জানি না। রেগে হাত ওপরে উঠে জাফরের উদ্দেশ্যে বললাম, তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু ওই খান বংশের রক্ত, আমার মধ্যেও কিন্তু ওই প্রতিহিংসা আছে। এটা বলে ওখান থেকে রেগে চলে যায়। ছোট সাহেব, আপনাকে তো ফিরতেই হবে। আপনাকে ফেরার জন্য প্রয়োজন আমি কোটি টাকা বিছিয়ে দিব, তারপরও আপনাকে আমি এই ইন্ডাস্ট্রিজে নিয়ে আসব। আপনাকে খান গ্রুপে প্রয়োজন। ব্যাংক থেকে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাসায় আসতে দেখলাম আঙ্কেল আর রাহুল বাহিরে দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলাম যখন রাহুল আমাকে দেখে। তখনই আমার কাছে দৌড়ে এসে কান্না করতে করতে বলে, ভাইয়া, আপু এখনো বাসায় আসে নাই। আপু অসুস্থ হয়ে পড়ছে আপুর চিন্তায়। আপু সেই সকাল বের হয়েছে, কিন্তু এখনো বাসায় আসেনি। আপু কান্না করছে। রাহুল কান্না করতে করতে কথাগুলো বলছে। রাহুল আবারও কান্না শুয়ে বলতে লাগলো, ভাইয়া, আপনি প্লিজ আমার আপুকে নিয়ে আসেন। আমার আপু কখনো এত সময় বাইরে থাকেনি। আমি আপুর কাছে আর কখনো আমার জন্য খেলনা কিনতে বলবো না। আপুর কাছে নতুন বাইক সাইকেলের জন্য বায়না করবো না। প্লিজ ভাইয়া, আপুকে নিয়ে আসেন। রাহুল আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে লাগলো। তখনই আঙ্কেল আমার কাছে এসে বলতে লাগলো, বাবা প্লিজ, তুমি একটু দেখো, আমার মেয়েটা এখনো বাড়িতে ফিরেনি। ফোনটাও বন্ধ পাচ্ছি, ওর কোনো বিপদ হয়নি তো? আমার খুব চিন্তা হচ্ছে। এত সময় আমি ভালো করে তাকিয়ে দেখিনি। ভালো করে লক্ষ্য করে দেখলাম অধরাদের বাসার জিনিসপত্রগুলো বের করে রেখেছে। তখন রাহুলকে জিজ্ঞেস করতেও বলে ওঠে, ভাইয়া, লোনের লোকেরা এসে আপুকে অনেক গালি দিয়েছে আর এইসব করেছে।
ওরা আবার আসবে বলেছে। আপনি চিন্তা করবেন না, আমি অধরাকে খুঁজতে যাচ্ছি। এটা বলেই বের হয়ে গেলাম। অধরার বাবার কাছ থেকে জানতে পারি আজকে অধরা ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের এই আন্ডারে ছোট একটা বিজনেস পার্টনারের অফিসের জবের জন্য ইন্টারভিউ দিতে গেছে। আঙ্কেলের কাছ থেকে ঠিকানাটা নিয়ে ওই ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য রওনা দিই। আমার লোকটাকে কেমন যেন সন্দেহ লাগতে শুরু করলো, কারণ লোকটার চাহনিটা আমার কাছে কেমন জানি নোংরা মনে হচ্ছে। তখনই দেখলাম লোকটা চেয়ার থেকে উঠে দরজা লক করলো। লক করতেই আমি কেমন যেন ভয় পেয়ে বলে উঠলাম, কি ব্যাপার স্যার, আপনি দরজা কেন বন্ধ করলেন? তখন লোকটা হেসে বলে ওঠে, ইন্টারভিউ নিব। যেহেতু কেউ শব্দ না শোনে আমি কিছু বললাম না। আমি বসে ফাইলগুলো দেখালাম। তখন লোকটা উঠে আমার গায়ে হাত দিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো, তোমার ফাইলগুলো আমি সব কিছুই দেখেছি মিস অধরা। আর তোমার এখনো বিয়ে হয়নি? স্যার আপনি সব কি বলছেন? আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি তার অ্যান্সার দেব। আমি তো তাই করছি। স্যার আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? দেখো, আমি তোমাকে একটা কথা বলি। তোমার মতো এমন সুন্দরী মেয়ে আমি কখনো আগে দেখিনি। এই প্রথম তোমার মতো এমন সুন্দরী একটা মেয়ে দেখেছি যার চেহারা এতটা লাবণ্যময়। আমার দিকে তাকালে আমি যেন আর কোথাও তাকাতে পারি না। সত্যি বলতে তোমার ফিগারটা, ওয়াও! তুমি কিন্তু একদম পরীর চেয়ে সুন্দর। তুমি যদি আমার হয়ে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি আমার বিয়ে করে রাখবো। প্রতি মাসে তোমাকে আমি 30,000 টাকা করে স্যালারি দেব। তোমার শুধু কোনো কাজ নেই, শুধু আমার সাথে সময় কাটাবে। কারণ তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কখনোই দেখিনি। আমার লোকটার কথা শুনে মাথাটা এত পরিমাণে গরম হয়ে যায় যে আমি সোজা গিয়ে লোকটাকে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিই। নির্লজ্জ বেহা, তো সাহস কি করে হয় এসব কথা বলার? আমি তোর মেয়ের বয়সী, আর তোর মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এমন অসভ্যতম করতে তো একটু লজ্জা লাগে না? আমার হাতে থাপ্পড়ের 5টা আঙ্গুল লোকটার গালে বসে যায়। লোকটা রেগে আমার কাছে চোটে আবার ওনাটা হাতে নিয়ে টেনে ফেলে দেয়। আমি চিৎকার করতে চাইলে আমার মুখটা চেপে ধরে। লোকটা আমার হাতের একটা অংশ ছেড়ে ফেলে। দৃশ্য দেখার পরে আমি অজ্ঞান হয়ে যাই, কারণ আমার মনে হয় আমার ইজ্জতটা আর বাঁচানো হলো না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। অজ্ঞান হওয়ার আগে দেখলাম কেউ একটা লাথি মেরে দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে। তার আগেই আমি অজ্ঞান হয়ে যাই। অফিসে গিয়ে দেখি কেউ নেই, মেন গেটটা লক করা। দারোয়ানটা যখন আমাকে বাধা দিতে যায় তখন একটা থাপ্পড়ের ও অজ্ঞান হয়ে যায়। হঠাৎ করে ভিতর থেকে কেমন ম্যানলি চিৎকার একটা কানে ভেসে আসে। গেটটা খুলে অফিসের ভিতরে প্রবেশ করে দেখি ইন্টারভিউ দরজাটা বন্ধ। একটা লাথি মারতে দরজাটা ভেঙে নিচে পড়ে যায়। তখনই দেখে অধরা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর লোকটা ওর গায়ের উপরে। আমাকে দেখে লোকটা আমাকে, তোর সাহস কি করে হয়? তোকে এখানে ভেতরে প্রবেশ করতে কে দিয়েছে? আমি তোর ওই বাপ, যে বাপ তোকে এখানে পুষে পুষে খাওয়াচ্ছে। তোর সাহস কত বড়! এই, তোরা কে কোথায় আছিস? সবাই এসে এই হারামজাদাটাকে মেরে বাইরে ফেলে দে। তখনই লোকটার কথা শুনে 2-3টা ছেলে ভিতরে প্রবেশ করে। তখন ওদের হাতে হকি স্টিক, ওরা মারার জন্য আমাকে তেড়ে ওঠে। তখন আমি একটাকে একটা লাথি মারতে গিয়েও একটা ব্রেঞ্চের সাথে পড়ে যায়, আর পিছনে দুটো এসে আমার গেঞ্জি ধরতে গেঞ্জিটা খুলে পড়ে যায়। গেঞ্জিটা খুলতে আমার 6 প্যাক দেখে ওরা দুজন ভয়ে দৌড় দেয়। সামনে দুটো হা করে তাকিয়ে থাকে আমার দিকে, যে ভাবতে থাকে এমন একটা সাধারণ ছেলে ওর এমন 6 প্যাক কী করে। আমি আর ওদেরকে ভাবতে দিলাম না, দৌড়ে এসে দিলাম দুটো ঘুষি, অজ্ঞান হয়ে যায়। তখনই লোকটা বলে ওঠে, আমি পুলিশকে ফোন দিয়েছি। তোর সাহস কি করে হয়? তুই আমাদের অফিসে এসে আমাদেরকে মারবি? ছোট লোকের বাচ্চা কোথাকার! তুই আজ তোর কি হাল হয়! লোকটার কথা শুনে মাথাটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। লোকটার শার্টের কলার ধরে উঁচু করে এসে আমি দিলাম একটা খুশি। লোকটা সরে গিয়ে দেয়ালের মধ্যে ছিটকে পড়ে। এরপরে লোকটাকে পাঞ্চ ব্যাগের মতো ঘষাতে লাগলাম। তার অবস্থা একদম আধমরা করে ফেলেছি। তখনই ওখানে পুলিশ চলে আসে। পুলিশ আসতেই লোকটা হেসে দৌড়ে পুলিশ অফিসারগুলোর কাছে গিয়ে বলতে লাগে, স্যার, আপনারা এসেছেন? আপনারা যদি আরেকটু দেরি করতেন তাহলে এই গুন্ডা বদমাইশটা আমাকে মেরেই ফেলতো। দেখুন এই বদমাইশটা কি করেছে। আমার অফিসে ঢুকে আমাকে মারার চেষ্টা করেছে, কারণ আমি চাঁদা দেইনি। এই লোকটা একটা খুনি, ওকে আপনারা অ্যারেস্ট করুন।
আমি বসের সাথে কথা বলে নিচ্ছি। পুলিশের হাবিলদারগুলো এসে আমাকে অ্যারেস্ট করবে, তখন এর ভিতরে কমিশনার প্রবেশ করে। কমিশনার প্রবেশ করে আমার মুখটা দেখে চিৎকার করে বলে ওঠে, এই তোরা এসব কি করছিস? কাকে হাত করা লাগাচ্ছিস আর কাকে ছেড়ে দিচ্ছিস? তোদের সাহস কি করে হয়? তোদেরকে একটাকেও ছাড়বো না, প্রয়োজন হলে গুলি করে মেরে ফেলবো। হাবিলদারগুলো তো কমিশনারের এমন কথা শুনে ভয়ে থতমত করে কেঁপে ওঠে। যারা আমার সামনে আসতে লাগলো তারাও আমার থেকে দূরে সরে গেল, কারণ কমিশনারের এমন কথায় ওরা সবাই ভয়ে আতঙ্কের মধ্যে তাকিয়ে রইল আমার দিকে। যে কেন এমন কথা বলছে, যে কমিশনার একটা সাধারণ বিষয় নিয়ে। দেখুন কমিশনার, আমি আপনাকে কল করেছি ওকে ধরার জন্য, আর আপনি ছোট লোকের হয়ে এইসব কথা বললেন। আপনি হাবিলদারকে এসব কেন বলেছেন? আপনি জানেন না এই কোম্পানিটা কার মধ্যে পড়েছে? এখান থেকে আমি ম্যানেজারকে ফোন দেব, ম্যানেজার হেডকে ফোন দেবে, হেড ডাইরেক্ট গিয়ে কোম্পানির মালিককে ফোন দেবে, আর কোম্পানির মালিক তো কার কাছে ফোন দেবে আপনারা ভালো করেই জানেন, জাফর খানের কাছে। জাফর খান যদি শুনতে পারে আপনি এসব করেছেন, তাহলে আপনাকে তো গুলি করেই মেরে ফেলবে। কুকুর নিজের মালিককে চিনতে ভুল করে না, কিন্তু ঠিকই মানুষ তার মালিককে চিনতে ভুল করে। আমি যদি আজকে এই লোকটাকে অ্যারেস্ট করি, তাহলে আমাকে ডিএসপি, ডিজি, ডিআই, কালেক্টর এবং কি প্রেসিডেন্টও আমাকে বাঁচাতে পারবে না। কমিশনার, আপনি ফকিরের বাচ্চার হয়ে। কমিশনার আর একটা কথা বলতে দিল না, তখনই পকেট থেকে রিভলভারটা বের করে একটা গুলি করে রহিমের মাথা বরাবর। ওখানে রহিমের খেল শেষ। তখনই কমিশনার এসে আমার পায়ের মধ্যে লুটিয়ে পড়ে আর বলতে লাগলো, স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি যে আপনি এখানে আছেন। যদি জানতাম তাহলে কখনোই আর পুলিশ পোস্ট নিয়ে এখানে আসার চেষ্টাও তো দূরের কথা, ভাবতেও পারতাম না। কমিশনার, তোমাকে আমি একটা কথা বলছি। আজকে এখন এখানে যা হয়েছে সব কিছু এখানেই মিট করে ফেলো। আমি যেহেতু বাইরে এসব ধরনের কোনো কথা শুনতে চাই না, আর আমি ওকে নিয়ে যাচ্ছি। তোমার এই জিপ গাড়িটা আমার হাতে দাও। স্যার, গাড়িটা করে আপনি ম্যাডামকে নিয়ে যান। অধরা এখনও অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। আমি ওকে তুলে গাড়িতে উঠে ওদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আসসালামু আলাইকুম স্যার। কী ব্যাপার কমিশনার, তুমি আমাকে এভাবে হন্তদন্ত হয়ে কল করে আসার জন্য কেন বলেছো? স্যার, আপনাকে একটা কথা জানানোর জন্য খুবই ইমিডিয়েটলি এখানে আসতে বলেছি, নয়তো আমি আপনার কাছে যেতাম। আপনাকে আসাটা খুবই প্রয়োজন ছিল। দেখ কমিশনার, তুই আমাকে এখানে ডেকে নিয়েছিস কারণ তুই বলেছিস আদিত্য খানের বিষয়ে কথা বলবি, তাই আমি এখানে এসেছি। নয়তো তোর মতো 2 টাকার কমিশনার আমাকে কল করার সাহস অবধি পায় না। স্যার, আপনি রাগ করবেন না। এখন আমি আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো, আদিত্য স্যার ওনার সাথে একটা মেয়েকে দেখেছি। উনি মনে হয় ওনাকে ভালোবাসেন, কারণ ওনার জন্য উনি এখানে চলে এসেছে এবং কি অনেক বড় ঝামেলাও করেছে। কথাটা আমি 100% বিশ্বাস করতে পারলাম না, কারণ আমি আদিত্য স্যারের সম্পর্কে সব কিছুই জানি। উনি কখনো কাউকে ভালোবাসতে পারে না, কারণ ওনার ভালোবাসা যে মানুষটা ছিল সেই মানুষটার ভেসিনে, আর উনি কাউকে ভালোবাসবে তা আমি এখনও ভাবতে পারি না। আর হ্যাঁ, এটা যদি তোর সত্য হয় তাহলে আমি তোকে বকশিশ দিব, তুই চিন্তা করিস না। অধরাকে গাড়িতে উঠিয়ে আমার গায়ের জ্যাকেটটা ওর গায়ে পরিয়ে দিলাম। আমার জ্যাকেটটা পরার সময় তখনই অধরার জ্ঞান ফিরে আসে। তখনই আমাকে একটা ধাক্কা মারে। ধাক্কা মেরে চিৎকার করে ওঠে, এই তো আমার কাছে আসার চেষ্টা করবেন না। দেখুন, আপনি ভয় পাবেন না। ওকে আমি আচ্ছাভাবে সাহায্য করেছি। আপনি এখন চিন্তা করবেন না, এখন আপনি সেফ আছেন। আমাকে দেখে অধরা মনে হয় তার সব কিছু ফিরে পেয়েছে। আমাকে সে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। যেমন বাচ্চারা অভিমান করলে তার মায়ের কাছে এসে জড়িয়ে ধরে কান্না করে, ঠিক তেমনই অধরাও বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। হঠাৎ ওর মনে হলো যে আমাকে জড়িয়ে ধরে আছে। তখনই আমাকে ছেড়ে দিল। লজ্জায় মুখ লুকিয়ে গাড়িতে উঠে বসে রইল। আমি গাড়ি চালিয়ে রওনা দিলাম অধরাদের বাসার উদ্দেশ্যে। বাসার সামনে আসি দেখলাম কতগুলো লোক দাঁড়িয়ে আছে আঙ্কেলকে ঘিরে। দেখুন ভাই, আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আপনাদের সব টাকা শোধ করে দিব। আপনাকে সম্মান করে বলে আমাদের চুপ করে বসে আছি, কিন্তু আপনি আমাদের এখন একটা টাকাও শোধ করেন নাই। দেখুন ভাইজান, আমার এখন কোনো চাকরি নেই আর তেমন কোনো সম্পদও নেই। আমি আপনাদেরকে বিক্রি করে দিব। আমার শেষ নিঃশ্বাস এই বাড়িটা আছে, তাছাড়া আমার কিছুই নেই।
আমাকে আরও কিছুদিন সময় দেন, আমি আপনাদের সব টাকা দিয়ে দিব। আমি যখন অধরার হাত ধরে ওর বাবার সামনে নিয়ে আসি, তখনই লোকগুলো অধরার এমন অবস্থা দেখে বলে ওঠে, আফজাল সাহেব, আপনাকে আমরা কত ভদ্র মনে করতাম, কিন্তু ছি, আপনি আপনার নিজের মেয়েকে দিয়ে এসব কাজ করান। আপনার মেয়ের ভবিষ্যতের কথা একটাবারও ভাবলেন না? মেয়েকে দিয়ে পরপুরুষ দিয়ে, ছি। লোকগুলোর এমন কথা শুনে আশেপাশে যত মহল্লার লোক ছিল সবাই একজোট হয়ে যায়। লোকগুলো এমন ঘৃণাযুক্ত কথা শুনে অধরা মাথা নিচু করে কান্না করতে লাগলো। অধরার বাবাও কিছু বলতে পারলো না। মেয়ের এমন অবস্থা দেখে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কাউকে কিছু বলার মতো তার যে এখন কোনো ক্ষমতাই নেই। সবাই যে যার মতো বলতে শুরু করলো, ছি, এখন এই মেয়েকে কে বিয়ে করবে? এই মেয়ের এখন এমন অবস্থা হয়েছে যে সে এখন লোকটার আর একটা কথা বলতে দিলাম না, পর দিয়ে বললাম, শাট আপ ইউর মাউথ, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর ল্যাঙ্গুয়েজ? আপনারা নিজেকে কি মনে করেন? একটা মেয়ে কেমন অবস্থায় কী করে বেঁচে আছে আপনাদের কোনো আইডিয়া আছে? আপনারা তো যে যার মতো মন্তব্য করেই যাচ্ছেন। আপনাদের কোনো ধারণা আছে? আমার কথা শুনে সবাই নিস্তব্ধ হয়ে একমনে আমার কথা শুনতে লাগলো। তখন আমি আবার বলতে শুরু করি, শুধুমাত্র আপনাদের মতো লোকজনদের জন্য মেয়েরা নিজের পড়ালেখা বাদ দিয়েছে বাবার লোনগুলো পরিশোধ করার জন্য। এই মেয়েটার চাকরি খোঁজে বের হয়েছে, যে ভালো একটা চাকরি পেলে আপনাদের লোন পরিশোধ করবে। তার জন্য মেয়েটা আজকে এই রাত্রে তার ইন্টারভিউর জন্য গিয়েছে। কিন্তু এই শহরের সবাই তো ভালো না। কিন্তু কিছু মানুষ আছে যারা মানুষ নামে একজন নরপশু, যাদের হাত থেকে মেয়েটা আজকে বেঁচে এসেছে। ঠিক আছে, আমার না হয় সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু এই মেয়ের এখন কি হবে? এই মেয়ের যে কলঙ্কিনী ডাক্তার লেগেছে, সে ডাক্তার কি আর মুছে ফেলা যাবে? এই মেয়েকে এখন কে বিয়ে করবে? ওকে বিয়ে করার মতো কেউ আছে নাকি? শাট আপ ইউর ননসেন্স। আমি এই মেয়েকে বিয়ে করব, ওর সব কিছুর দায়িত্ব আমি নেব। আমার কথাটা শুনে অধরার বাবা যেন করুণা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ওনার যেন মান সম্মান ফিরে পাওয়ার মতো একটা আশার আলো খুঁজে পেল আমার মাধ্যমে। অধরা তো কান্না করে যাচ্ছে। তখন লোকগুলো কাজে এনে আমার আর অধরার বিয়ে দিয়ে দেয়। অধরাকে ওর রুমে দিয়ে আসে। কিছুক্ষণ পর আমাকে অধরার রুমে নিয়ে যায়। রুমে ঢুকে দেখি অধরা রাজশাড়ি পরে কাঠের উপর বসে আছে। আমি এক কোণে বসে ভাবতে লাগলাম, এটা কী থেকে কী হয়ে গেল? রাগের বসে এটা কি করে ফেললাম? আমি কখনো ভাবতেই পারিনি এই মেয়েটাকে আমি আমার জীবনসঙ্গী করে নেব। যেহেতু একটা ভুল করে ফেলেছি, এখন তো এই ভুলটা শুধরে নিতে হবে। তখনই খাট থেকে মেয়েটা নেমে আমাকে সালাম করতে আমি বলে উঠলাম, দেখুন অধরা চৌধুরী, আসলে সত্যি বলতে আমার আপনাকে বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু আপনার মান সম্মানের দিকে তাকিয়ে আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তখন খেয়াল করলাম কান্না সুরে বলতে লাগলো, তাহলে কি আপনি শুধু আমাকে করুণা দেখানোর জন্যই আমাকে বিয়ে করেছেন? দেখো, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি আমার থেকে সিনিয়র, আর তার থেকে বড় কথা, আমার জীবনে কেউ একজন আছে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আমি কখনো আপনাকে আমার স্বামী হিসেবে দাবি করব না। আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবো। কথাটা বলে অধরা খাটে উঠে শুয়ে পড়লাম। আমি লক্ষ্য করলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি ভাবতেও পারিনি আমার সাথে এটা কখনো ঘটবে। ভাবতে পারিনি যে অধরার সাথে আমার এমন কিছু হবে। অধরা, তুমি আমাকে মাফ করে দাও। হয়তোবা তোমার মান সম্মান বাঁচাতে গিয়ে তোমার জীবনের সাথে আমি বড় একটা খেলা খেলে ফেললাম। কিন্তু আমি যে নিরুপায়, তোমার মান সম্মান বাঁচানোর জন্য আমি যে তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। আমি যে নিজে কিছু করতেই পারবো না। রুম থেকে বের হয়ে ছাদে চলে যাই। আজকের চাঁদটা কেমন জানি ঝলমল করছে। মনে হচ্ছে আমার শ্রাবণী আজকে কেন জানি না হাসে ওই চাঁদের মতো। অধরার মুখটা দেখলে আমার শ্রাবণীর কথা বেশ মনে পড়ে যায়। ওর মধ্যে যে আমার শ্রাবণী আছে, আমি ওই লোকটার অসভ্যতার থেকে বাঁচাতে গেলাম। তখন আমি বুঝতে পেরেছি যে ওর মধ্যে আমার শ্রাবণী লুকিয়ে আছে। কারণ যখন অধরা আমাকে জড়িয়ে ধরে, তখন আমার 1 মিনিটে মনে পড়ে গেল যেন আমাকে শ্রাবণী জড়িয়ে ধরলো। আমার শ্রাবণীর ঘ্রাণ আসতে লাগলো অধরের কাছ থেকে। আমি যেন ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। কিন্তু আমি বুঝতে পারছি না এমনটা কেন হলো। অন্য কেউ যদি আমার এমন ধারের কাছে ঘেঁষে যেত, আমি কখনোই তাকে আমাকে টাচ করার পারমিশন তো দূরের কথা, আমার কাছেও আসতে দিতাম না। লোকগুলো যখন অধরাকে এসব কথা বলছিল, তখন কেমন জানি না আমার কাছে শ্রাবণীর কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে শ্রাবণীকে অনেকে অনেক কথা বলছে আমার জন্য। এটা আমি হুঁশ হারিয়ে বিয়ের কথাটা বলে ফেলি। এইসব কথা ভাবছি আর মুখে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছি চাঁদের দিকে তাকিয়ে। কখন যে ছাদের মধ্যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না।
কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সূর্যের কিরণ চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায়। চোখ বোলাতে বোলাতে রুমের দিকে প্রবেশ করে দেখি অতটা ঘুটিসুটি মেরে শুয়ে আছে। ওর মুখের দিকে সূর্যের আলো পড়তেই ওর চেহারাটা যেন আরও দ্বিগুণ সৌন্দর্যে বৃদ্ধি পেতে লাগলো। তখনই হঠাৎ করে অধরার ঘুম থেকে উঠে যায়। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে অধরা ভুরু কুঁচকে বলে ওঠে, এই যে আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? মানে আসলে আমার ওই দিন তোমার সাথে এরকম আচরণ করাটা ঠিক হয়নি। আমার মাথাটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গিয়েছিল, তাই তোমাকে এইসব ধরনের কথা বলেছি। আসলে সত্যি আমি তোমার মান সম্মান বাঁচানোর জন্যই তোমাকে বিয়ে করেছি। ওনার মুখে কথাটা শুনে আমার মন যেন আবারও খারাপ হয়ে গেল। আমি কিছু না বলে ওয়াশরুমের দিকে হাঁটা ধরি। আমি জানি না মেয়েটার দিকে তাকালে কেন জানি না আমার শ্রাবণীর কথা মনে পড়ে যায়। রাতে যখন ঘুমিয়েছিলাম তখন স্বপ্নের মধ্যে শ্রাবণী বলেছিল মেয়েটাকে আমি যেন আপন করে নিই, কিন্তু আমি বুঝতে পারছি না কি করব। সকালবেলা ফ্রেশ হয়ে কিছু না খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। ছেলে কি মনে করে একে তো পিচ্ছি, তার উপরে আবার ভাব দেখাচ্ছে। একটু হ্যান্ডসাম হয়েছে তাতে কি হয়েছে? আমি কিছুতেই কম নাকি? হ্যাঁ, এসেছে আমাকে ভাব দেখানোর জন্য। যা যা, তোর মতো কত ছেলে যে আমার পিছনে ঘুরে তার কোনো হিসাব নেই। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি খাটাসটাকে কোথাও দেখছি না। মনে হয় বাসা থেকে বের হয়ে গিয়েছে। যাজ্ঞা, আমি ওর জন্য নাস্তা বানাতে পারবো না। আমি কেন নাস্তা বানাবো? কে আমার সে? আমি নিচে নামতে দেখি একটা লোক স্যুট বুট পরা আব্বুর সামনে বসে আছে। আমি কাছে যেতেই উনি আমাকে সালাম দিয়ে বলতে শুরু করলেন, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম দেখুন, ওই দিন আপনার সাথে যা ঘটে গেছে আমাদের অফিসের মধ্যে, এই কথাগুলো সব কিছু জানা হয়েছে এবং কি ওই অফিসটাকে আমরা একদম ব্যান করে দিয়েছি। ওই অফিসটা সাধারণত আমাদের নামের ওপর দিয়ে চলে। এই অফিসটা আমাদের মধ্যে নেই। সব কিছু আমাদের খানজারের কাছে চলে গিয়েছে। আমাদের খান গ্রুপ ইন্ডাস্ট্রির সব কিছু তথ্য বের করেছে। আপনার সাথে যা ঘটে গেছে তার জন্য আমরা খুবই লজ্জিত। এই যে এই ফাইলটা রাখুন, আপনাকে আমাদের মেইল অফিসে তালুক দেওয়া হয়েছে। আমরা আপনাকে জয়েন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি। আগামীকাল থেকে আপনি আমাদের মেইন অফিসে আসবেন। আপনার স্যালারি হচ্ছে 5.5 লক্ষ টাকা। চলবে তো? যদি চান আরও বাড়াবো, সমস্যা নেই। লোকটা কথাটা বলে আমার হাতে ফাইলগুলো দিয়ে ও বাসা থেকে বের হয়ে যায়। লোকটাকে চা খাওয়ার জন্য অনেক অনুরোধ করলাম, কিন্তু শুনলই না। লোকটা আমার হাতে ফাইলটা ধরিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে চলে যায়। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে যেন আমি লটারি পেয়েছি। খুশিতে আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না, চিৎকার করতে শুরু করলাম, ছোট ভাই! আপু, এইভাবে কেউ চিৎকার করে? আমি তো ভয় পেয়ে গেছি। কি হয়েছেটা কি? তোর বোন এখন আর গরিব নেই। তোর বোন এখন বড়লোক হয়ে গেছে। তোর বোন এখন মাসে 5.5 লাখ টাকা ইনকাম করে। তাই বলে এখন তোর বোনকে সালাম করবে, বুঝলি? আপু ওইসব বাদ দে, এখন এটা একটা খুশির খবর। তুই তো আমাকে অনেকগুলো মিষ্টি, চকলেট, আইসক্রিম খাওয়াতে হবে, কারণ তোর কাছ থেকে আমি ট্রিট চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। কথাটা শুনে আমার কাছে কী যে ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। তোর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হয়েছে। আমি কিছুই তোর জন্য করতে পারিনি, বা আমি দোয়া করি তুই একজন বড় মনের মানুষ হ। এই খবরটা নেহাকে জানাতে হবে, তাই চট করে ফোনটা বের করে নেহাকে কল করে ওপাশ থেকে নেহা বলে ওঠে, কিরে, গত 2 দিন ধরে তোর ফোনটা বন্ধ পাচ্ছি। তোর কোনো খোঁজ খবরই নেই। কতগুলো কল করেছি, একটাও কল তোর ফোনে যায়নি। আর আমি আবার ওখান থেকেও তোর বাসায় যেতে পারছি না। আরে বলিস না, একটা তো ঘটনা ঘটেই গেছে। মানে কি বুঝিয়ে বল তো শুনি। তারপরে নেহাকে সবকিছু খুলে বলে সবকিছু শোনার পরে তখন নেহা আমাকে বলে ওঠে, বাহ, ফার্স্ট সাইড লাভ বলে কথা। যেভাবেই হোক, কিন্তু তুই তো ছেলেটাকে ভালোবেসেই ফেলেছিস, এটা আমি 100% শিওর। তুইও না? কি বলিস? আমি কেন ছেলেটাকে ভালোবাসতে পারি? ওহো, আমার বান্ধবী লজ্জা পেয়েছে। যাই হোক, আমার কিন্তু তোর ভরপুর ট্রিট দিতে হবে, কারণ তুই এত ভালো একটা চাকরি পেয়েছিস। কিন্তু মানে, কিন্তু এখানে কোথা থেকে আসলো আবার? না মানে, আমি এটা ভেবেতেছি যে খান ইন্ডাস্ট্রিজ কখনো তাদের পার্সোনাল অফিসে কাউকে জবই দেয় না, কিন্তু তোকে জব দিয়েছে। কারণটা আমি বুঝতেই পারছি না। হয়তো ওই দিনই ঘটনার জন্য তাদের কোম্পানির মধ্যে বড় একটা ঝামেলা হয়েছে, বা তাদের কাছে মিডিয়া গিয়ে অনেক প্রশ্ন করেছে, তারপরে হয়তো বা তারা আমাকে তাদের মেইন অফিসে জব দিতে পারে। এটাও তো হতে পারে। যা হওয়ার তা হয়েইছে, যা হয়েছে তোর ভালোর জন্যই হয়েছে। এখন তাহলে আগামীকালকে ট্রিট দিবি, এটাই ফাইনাল। নেহার সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই।
একটু সময় পরে ওদের অফিস থেকে একটা মেইল আসে। মেইলটা দেখে বুঝতে পারলাম ওরা আমাকে অফিসের লোকেশন এবং কোথায় কি করতে হবে সেই সব ডিটেলস পাঠিয়েছে। বাইরে হাঁটতে লাগলাম আর ভাবতেছি টাকাগুলো তো শেষ হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না। সামনে দেখলাম নীল ব্র্যান্ডের ভালো অনেকগুলো শো বের হয়েছে। শোরুমের কাছে গিয়ে জুতোগুলো দেখতে লাগলাম। আমি সবসময় যখনই নতুন লেটেস্ট কোনো শো বের হতো ওইগুলো কিনে রাখতাম, কারণ আমার শো খুবই পছন্দের। তখনই শোরুমের মালিক আমাকে বাইরে তাকিয়ে দেখে আমাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেয়। কিছু বললাম না, চুপ করে মাথা নিচু করে ওখান থেকে বের হয়ে যেতে লাগলাম। হাঁটা ধরলাম অধরাদের বাসার উদ্দেশ্যে আর ভাবতেছি নিয়তি কেমন। টাকা যে মানুষকে চেনায়, আজকে যদি এমন একটা পর্যায়ে না আসতে পারতাম কখনোই বুঝতেই পারতাম না আসল মানুষগুলোর পরিচয়। কলেজ লাইফ পর্যন্ত আমি সবসময় ছদ্মবেশে থাকতাম, কিন্তু যখন ভার্সিটিতে আসি তখন আমার পরিচয়টা প্রকাশ পায়। তখন আমার বন্ধুবান্ধবের অভাব ছিল না। আজকে আমার এমন পরিস্থিতিতে কে আমার পাশে নেই। আসলেই টাকা মানুষকে চেনায়, এটাই যে একটা বড় বাস্তব প্রমাণ নিজেই। হাঁটতে হাঁটতে অধরাদের বাসায় চলে আসি। রুমে এসে দেখি অধরার রুমে শুয়ে আছে। আমি আমার রুমে যাব, তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, ভাইয়া তোমার সব কিছু আপুর রুমে নিয়ে আসছে আব্বু, তুমি এখন থেকে এখানে আপুর সাথে থাকবে। আমি কিছু বললাম না। অধরার রুমে গিয়ে দেখি ও শুয়ে আছে, তাই পাশ থেকে বিছানার চাদরটা টেনে নিয়ে মেঝেতে বিছানা করে শুয়ে পড়লাম। তখনই দেখলাম অধরা উঠে আমাকে নিচে ঘুমাতে দেখে বলে ওঠে, এ কি, আপনি নিচে ঘুমাচ্ছেন কেন? সমস্যা নেই, আপনি ঘুমান। না, আচ্ছা আপনি এখানে ঘুমান, মাঝে আমি একটা কোলবালিশ দিয়ে দিচ্ছি। অধরা এটা বলেই মাঝখানে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। আমি ওর পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুমের মধ্যে মনে হলো শ্রাবণী আমার কাছে এসে বায়না করছে ওকে জড়িয়ে ধরতে। আমি তো শ্রাবণীকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, শ্রাবণী প্লিজ তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না। এসব বলছি আর শক্ত করে অধরাকে শ্রাবণী ভেবে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছি। এই খাটাসটা আমাকে জড়িয়ে ধরলো, আবার শ্রাবণীটাকে, ওর প্রেমিকা না তো? কথাটা ভাবতেই মনটা কেমন জানি ঝড়ের মতো বাজতে লাগলো। না, আমাকে জানতে হবে এই শ্রাবণীটাকে, কারণ আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু শ্রাবণীর সম্পর্কে আমি কার কাছ থেকে জানতে পারবো? হ্যাঁ, রুদ্র মনে হয় এই মেয়ে সম্পর্কে জানতে পারে, ওকে জিজ্ঞেস করতে হবে। সকালে ঘুম থেকে উঠে চোখ খুঁজে দেখি আমি আমার শার্টের প্রথমগুলো খুলে এলোমেলো হয়ে আছে। অধরা আমার বুকে শুয়ে আছে। আমি মনে করতে লাগলাম গতকাল রাতের কথাটা মনে পড়তেই চমকে উঠে পড়লাম। আমি কি করলাম? আমি শ্রাবণী ভেবে আমি অধরাকে, না এটা কি করে সম্ভব? অধরার মধ্যে কি তাহলে আমার শ্রাবণী? কারণ আমি যখন অধরার কাছে থাকি তখন আমার একটা মনের মধ্যে প্রশান্তি আসে। তখনই অধরা বলে ওঠে, আপনি আমার সাথে এমন করলেন? জি। অধরা রেগে কথাগুলো বলতে লাগলো। আমি ভাবতে পারিনি আপনি আমার সাথে এমন কিছু করবেন। নিজের প্রতি খুব ঘৃণা প্রকাশ হচ্ছে। দরজায় টোকা দিয়ে কেউ বলে ওঠে, মা অধরা, আজ না তোর অফিসের প্রথম দিন, তাহলে রেডি হয়ে নে। বাবা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। এটা বলে অধরা ওয়াশরুমে চলে যায়। আমি ছাদের দিকে চলে আসি। একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলাম আমার কি অধরাকে মেনে নেওয়া উচিত। এসব ভাবতেছি তখন সেই রাতের কথা মনে পড়লো। শ্রাবণী ভেবে যা করলাম, কিন্তু চোখ বন্ধ করলে আমার অধরা না শ্রাবণী মনে হয় আল্লাহ পাক আমাকে আমার শ্রাবণীর রূপে অধরাকে পাঠিয়েছে আমার কাছে। আমি ওকে আর হারাতে চাই না। আজকে আমি ওকে আমার মনের কথা বলে দেব। যাক, ওকে খুব ভয় দেখানো গেল। কতগুলো মনে আসলেই হাসি পাচ্ছে। ওর মুখটা যেমন হলো না, উফ, অধরা ভুলেই যাচ্ছি আজকে অফিসে আমার প্রথম দিন। রেডি হয়ে অফিসে চলে আসলাম। অফিসে প্রবেশ করতে দেখলাম সবাই বাইরে ফুল হাতে নিয়ে অপেক্ষা করছে। আমি তো অবাক। আমি সামনে আসতেই, ওয়েলকাম মিস অধরা, আপনাকে স্বাগতম আমাদের অফিসে। আপনি যে আমাদের একজন গুরুত্বপূর্ণ মেম্বার, আপনাকে এজন্য আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম। আমি তো আরো বেশি অবাক হয়ে গেলাম ওনাদের ব্যবহার দেখে। ওনারা আমার সাথে এমন ব্যবহার করছে যেন আমি কোনো একটা বড় অফিসার। বেশ অবাকই হচ্ছি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার এত কিছু বোঝার প্রয়োজন নেই। আসলে আপনাকে আমাদের প্রয়োজন না, মানে আমাদের কোম্পানির প্রয়োজন। আসুন, আমি আপনাকে আপনার কেবিনটা দেখিয়ে দিয়ে আসছি। তখন ওই লোকটা আমাকে আমার কেবিনটা দেখিয়ে দিল। আমি তো অফিসের ভিতরে ঢুকে অবাক হয়ে গেলাম, কারণ শহরের সব থেকে ধনী পরিবারের ছেলেমেয়েরা এখানেও জব করে। বেশ অবাক হলাম।
এত বড় একটা কোম্পানিতে আমার মতো একজন মেয়ে চাকরি পেল, খুব অবাক হওয়ারই কথা। মিস অধরা, তোমাকে যে কী জন্য এখানে এনেছি তুমি নিজেও জানো না। আদিত্য স্যার, আপনাকে তো আসতেই হবে, কারণ আপনার প্রাণ ভ্রমরা যে আমার হাতে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন মনে হয় অধরা অফিস থেকে চলে এসেছে, তাই ছাদে উঠে রাহুলকে ডেকে বললাম ওর আপুকে ডেকে আনতে। কিছুক্ষণ পর দেখলাম অধরা ছাদে উঠল। ভাবলাম এখনই সময়, যদি আমি ওকে আমার কথাটা না বলি তাহলে হয়তো আর কখনো আমি ওকে আমার সেই মানুষটাকে পাবো না, আবার আমার শ্রাবণীকে হারাতে হবে। অধরা আসতেই আমি ওর সামনে হাঁটু কেড়ে বসে বলতে লাগলাম, আমি তোমাকে আমার অতীতের একজন প্রিয় মানুষের সাথে খুঁজে পাই, যাকে ছাড়া আমার দুনিয়া ছিল অন্ধকার। সেই অন্ধকার রাতে তুমি আমার জন্য আলোর রোশনি হয়ে এসেছো। কি হবে যদি আমি তোমাকে সেই অতীতের স্মৃতির মধ্যে খুঁজে না পাই? তাহলে হয়তো আমার জীবন বৃথা। তোমার মধ্যে আমি সুখ খুঁজে পাই, যেন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসায় ডুবতে। তুমি আমার হৃদয়ের সব কিছু, আর তোমাকে হারাতে চাই না। তুমি তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। সারা জীবন এই ভালোবাসা আমাদের একসাথে রাখবে। ভালোবাসা কেমন জানি না, তারপরও আমি তোমাকে ভালোবাসি। তোমার হাসি, তোমার কথা যেন জীবন পায় নতুন রং। এই অনুভূতি স্বপ্নের মধ্যে বেঁধে রাখতে চাই, কারণ ভালোবাসা তো স্পর্শের, দেখার, অনুভব করার। তুমি যখন পাশে থাকো তখন সব কিছু যেমন সুন্দর লাগে। তাই অল্প জীবন হলেও তোমাকে ভালোবাসার জন্য আমি প্রস্তুত। তখন অধরা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্রিয় পাঠক পাঠিকারা, আমাদের লেখক সাহেব অসুস্থ, তাই গল্পটার শেষটা সুন্দরভাবে এখনো দেওয়া হলো না, সরি।